নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই প্রকল্পের সঙ্গে নিজেদের যুক্ত করুন। দেখুন, আমাদের পরম প্রিয় দিদিমণি ভাষণ দিচ্ছেন। এই প্রতিবেদন যখন শুনবেন তার অমৃত ভাষণ আপনাদের শোনা হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে আছে কেন্দ্রের এনডিএ সরকার। তিনি ইচ্ছা করলে যখন খুশি নাকি সেই সরকারকে ফেলে দিতে পারে। বেশ, তো চেষ্টা করে দেখুন, অসুবিধা নেই। যদি আপনার কাছে সরকার ফেলার পর্যাপ্ত সংখ্যা থাকে তাহলে ফেলে দিন না, অসুবিধা কি? আপনি প্রধানমন্ত্রী হন, আপনাকে কংগ্রেস সহ সবাই সমর্থন করুন। বিরোধী জোটে ভাঙন ধরাতে আপনি ওস্তাদ। এই যে কংগ্রেসের উদ্যোগে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে যে অনাস্থা আনা হচ্ছে তাতে আপনারা কিন্তু সই করেননি। অর্থাৎ আপনি বিরোধী জোটের হয়ে সওয়াল করবেন, নিজের প্রয়োজনে বিরোধী জোটের সমর্থন চাইবেন, কিন্তু যখন বিরোধী জোট কোনো পদক্ষেপ নেবে, বিশেষ করে আইএনডিআই জোট, তখন আপনি খুব সুন্দরভাবে তার সঙ্গে দূরত্ব তৈরি করবেন। এই খেলাগুলো না ধরা পড়ে গেছে। এই যে মেগা মঞ্চে দিদিমণির মেগা আগমন, যেটা আমরা দেখলাম জুম্মাবারে 6ই মার্চ, কার্টেন উঠে গেল, পর্দা উঠে গেল, দিদিমণি মধ্যমণি বহে বসে আছেন মঞ্চে, পিছনে নানা ছবির কোলাজ। 20 বছর আগে, তখন অবশ্য তিনি বিরোধী নেত্রী ছিলেন, তখন সিঙ্গুরের আন্দোলনে দিদিমণির যে মঞ্চ আর 20 বছর বাদে মুখ্যমন্ত্রী হিসাবে তার অবস্থানের যে মঞ্চ, তার মধ্যে আসমান জমিন ফারাক। একেবারে কোরিওগ্রাফড, স্ক্রিপ্টেড, কোথায় কোন ছবির কোলাজ থাকবে, কারা কারা বক্তব্য রাখবেন, সব আইপ্যাকে স্থির করে দেওয়া। মঞ্চ উঠবে, আবার 8টার সময় পর্দা নেমে যাবে। এ যেন নাটক হচ্ছে। নাটকই তো, মহামায়ার মহানাটক বঙ্গবাসী প্রত্যক্ষ করছেন। আচ্ছা, দিদিমণি এবং খোকাবাবু অনেক ঢোলপাটি বাজিয়েছিলেন। প্রথমে খোকাবাবুর কথা বলি। একটা নাম বাদ গেলে 1 লক্ষ লোক নিয়ে নাকি উনি দিল্লিতে নির্বাচন সদন ঘেরাও করবেন। ভাই অভিষেক, কোথায় গেল আপনার এই প্রতিশ্রুতি? 1 লক্ষ লোক নিয়ে আপনি নাকি নির্বাচন সদন ঘেরাও করবেন, করতে পারলেন না। এখন চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো, চেনা অন্ধকারে, নিরাপত্তার বজ্র আটুনির মধ্যে বৈভবের আস্ফালন যেখানে পলকে পলকে আমরা বুঝতে পাচ্ছি, সেই রকম একটা মঞ্চে আপনি অনেক আবল তাবল কথা বললেন। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, একটা ভোটও যেন বিজেপি না পায়, যাকে খুশি ভোট দিন। অর্থাৎ আপনার বিরোধী ভোটগুলো বাম কংগ্রেস পাক, বিজেপির ঝুলিতে যেন আপনাদের বিরোধী সব ভোট জমা না হয়। এই তো আপনার কৌশল। বিজেপিকে সামাজিক বয়কট করুন, 50-এর নিচে নামিয়ে আনবো, এসব তো বললেন, অনেক কথা বললেন, অনেক ঘোষণা করলেন। ওই যে বলেছিলেন না 1 লক্ষ লোক নিয়ে দিল্লিতে নির্বাচন সদন ঘেরাও করবেন। দিদিমণি কমিশনের চৌকাট পেরোলেই থরথর থরথর করে কাঁপবেন, আপনাদের ভাষায় ভ্যানিশ কুমার। কিছু করতে পেরেছেন? শূন্য কুম্ভের ঝংকার। ওই যে কথা আছে না, এমটি ভেসেল সাউন্ডস মাচ। ওই পরিচিত বৃত্তের মধ্যে অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের সামনে অনেক লেকচার ছাড়া যায় অভিষেক, কিন্তু বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে আপনি কিন্তু নিদারুণ ফ্লপ। একটা কথা আপনি রাখতে পারেননি। সেটার যদি একটা তালিকা তৈরি করা যায়, আপনি যা ঘোষণা করেছিলেন আর বাস্তবে কি হয়েছিল, আপনার 10টা কথা, তার মধ্যে 10টা কথা আপনি রাখতে পারেন। তাও বলচাল বৈভবের আস্ফালনের কোনো কমতি নেই। প্রথম কথা,
কয়েকদিন আগে একটা সাংবাদিক বৈঠকে তিনি স্টালিনগ্রাডের ব্যাটলের কথা বলেছেন। বেশ, খুব ভালো কথা। স্টালিনগ্রাডের ব্যাটল বামপন্থীদের কাছে একটা বিরাট বড় ব্যাপার। মিত্র শক্তির জয়, ফ্যাসিবাদী শক্তির পরাজয়। 1943 ফেব্রুয়ারি মাসে নাজি বাহিনী সমর্থন করে, এই আত্মসমর্পণ করে লাল ফৌজের কাছে। 30 লক্ষ মানুষের আত্মবলিদানের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কার্যত সমাপ্তি হয়েছিল স্টালিনগ্রাডের যুদ্ধে নাজি বাহিনীর পরাজয়ের পর। আপনার স্পিন ডক্টরসরা তারা খুব মেধাবী, এটা অনস্বীকার্য, আমি বলতে বাধ্য হচ্ছি। খুব সুকৌশলে তারা কিন্তু স্টালিনগ্রাডের যুদ্ধের সঙ্গে এবার বাংলার বিধানসভা নির্বাচনকে তুলনা করেছেন, অর্থাৎ বামপন্থীদের উস্কে দিচ্ছেন। দেখো, গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, নির্বিচার, তোষণ, এইসবের দিকে আর মাথা কামানোর দরকার নেই। বিজেপি একটি ফ্যাসিবাদী শক্তি, তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূলে এই রাজ্যে একমাত্র বিকল্প, তাকেই সমর্থন করতে হবে। সেই জন্য স্টালিনগ্রাডের যুদ্ধ। ওই যে রবীন্দ্রনাথের কথা আছে না, বন্ধু হও শত্রু হও যেখানে যে কেউ রহ, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। ওই ঘুরিয়ে ওই কথাটাই বলতে চেয়েছেন। স্টালিনগ্রাডের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বাংলার বামপন্থী জনগণের সমর্থন চাইছেন। ঠিক যেভাবে 2021 সালে আমরা দেখেছিলাম জহর সরকার, পরমব্রত, কৌশিক সেন নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে বাজার গরম করেছিল, তার সুফল পেয়েছিলেন আপনারা। আনন্দবাজার পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করেছিল। ওরা তো ইকোসিস্টেমের সদস্য, সক্রিয় সদস্য, ওরা করবে না তো আর কে করবে। এবার আপনি ডাক দিয়েছেন সামাজিক বয়কট। খুব শীঘ্রই দেখবেন অনুপ্রাণিত সংবাদ মাধ্যমে উত্তর সম্পাদকীয় নিবন্ধ লিখতে শুরু করবেন অনেকে। এই যে নামগুলো বললাম তারাই লিখবেন। সামাজিক বয়কট করতে হবে বিজেপিকে, নইলে বাঙালি অস্মিতা, বাঙালির গর্ব, বাঙালির শিক্ষা সব বুলুন্ঠিত হবে। বাঙালির শিক্ষা কারা নষ্ট করেছে? যারা শিক্ষকদের চাকরিকে মাছের বাজারের মাছ বিক্রির মতো বিক্রি করে, তারাই নষ্ট করেছে। রাজ্যসভার প্রার্থী হলো রাজীব কুমার কোথাকার বাঙালি আমি জানি না, মানিকা গুরুস্বামী কোথাকার বাঙালি আমি জানি না। এই আপনাদের বাঙালি অস্মিতা। অজিত চৌধুরীকে হারাতে গুজরাট থেকে ওই পাঠানকে নিয়ে আসলেন, ইউসুফ পাঠানকে। বিহার থেকে নিয়ে আসলেন কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা। ওই তখন আপনার বাঙালি আবেগ, বাঙালি জাত্যাভিমানের কথা মনে পড়েনি? বাংলায় কি প্রার্থী কম পড়িয়া ছিল? এসব ফাঁপা যুক্তি, অসত্য ন্যারেটিভ বাংলার মানুষ এবার খাবে না অভিষেক। কারণ বাংলার মানুষ একটা জিনিস জেনেছে, এই যে আপনারা যে অবস্থানটা করছেন, কার বিরুদ্ধে অবস্থান করছেন? সুপ্রিম কোর্টের নির্দেশে বিচার বিভাগের আধিকারিকরা ওই 60 লক্ষ আবেদনের নিষ্পত্তি করতে চাইছে। ফেয়ার এনাফ। 505 জন বিচার বিভাগের আধিকারিক যুক্ত হয়েছেন। ওড়িশা, ঝাড়খণ্ড থেকে আরো 200 জন আসবেন। এখনো পর্যন্ত প্রায় 7 লক্ষের নিষ্পত্তি হয়েছে। মানে আপনার 7ই মার্চ পর্যন্ত। যদি আরো 200 জন যুক্ত হলেন, তাদের লগ ইন আইডি ক্রিয়েট হলো, তারা প্রশিক্ষণ নিলেন, 4-5 দিন লেগে যাবে। এই 705 জন, এই 60 লক্ষ কেস ডিসপোজ করতে কত সময় নেবেন? দিনে 200টা করলেও 36 দিন লাগে। 36 দিন লাগে। তাহলে কি করে নির্বাচনটা হবে নির্ধারিত সময়? মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন থেকে 18 দিন বাদে প্রথম পর্যায়ের ভোট হয়। এটা কনভেনশন। তাহলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধরুন 14-15 এপ্রিল, তাহলে 18 দিন পরে ভোট হলে 2রা মার্চ এই মে হয়ে যাবে। কি করে ভোটটা হবে? কিভাবে সরকার হবে? এটাই তো প্রশ্ন। এই পরিস্থিতির জন্য দায়ী কে? আপনারা দায়ী। যেভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে পদে পদে অমর্যাদা, অসম্মান করেছেন আপনারা, যেভাবে পদে পদে অসহযোগিতা করেছেন,
1000 জন ডেটা এন্ট্রি অপারেটরকে কমিশন চেয়েছিল, কবে দেননি। ইআরওদের প্রভাবিত করেছেন, বিএলওদের বলেছেন আপলোড করবে না, শেষ মুহূর্তে আপলোড করতে হবে। মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে তোপ দেখেছেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন এসআইআর বাতিল করো, 2025-এর তালিকাতে ভোট হবে, একটা কিছু মানেনি সুপ্রিম কোর্ট। শেষ পর্যন্ত বিচার বিভাগকে এই কাজে নামিয়েছে সর্বোচ্চ আদালত, যা অভূতপূর্ব। কারণ আপনার সরকারের সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের আস্থার কোনো সম্পর্কই আর নেই। আস্থা টাস্থা বলে আর কিছু নেই, সব তলিয়ে গেছে গঙ্গার জলে। এর জন্য দায়ী কে? এই যে 60 লক্ষ ভোটার, কমিশন এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী তারা যদি সেই নথি দেন, সেই নথি যাচাই হলে, সেই নথি যদি সঠিক হয়, তালিকায় নাম থাকবে। কিন্তু সেই নথি যদি সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের যে নথির কথা উল্লেখ করেছে তার মধ্যে না থাকে, তাহলে নাম বাদ যাবে। সাদা পাতা জমা দেওয়া হয়েছে নথি হিসাবে, সেটা আপলোড হয়েছে, খবরের কাগজের কাটিং আপলোড হয়েছে, এআই জেনারেটেড বাবার নামে ভুয়ো এপিক কার্ড আপলোড হয়েছে। তাই তো এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এর মধ্যে ধরনের বহু কেস বহু আছে, বহু কমিশন সূত্রের খবর, এই 60 লক্ষের মধ্যে কম করে 55% বাদ চলে যাবে। তাহলে সংখ্যাটা কার্যত গিয়ে দাঁড়াবে ওই 1 কোটির কাছাকাছি। আপনি কি বলছেন ওই 60 কোটি ভোটারকে ভোট দানের অধিকার সুনিশ্চিত করতে হবে? যতক্ষণ না হয় ততক্ষণ তাহলে অবস্থান ছেড়ে উঠবেন না? উঠবেন না, কার কি এসে যায়? আপনি বসে থাকুন, দিদিমণি বসে থাকুন, ওতে কিছু হবে না। বলটা সুপ্রিম কোর্টের কোর্টে, কমিশন সওয়াল করবে, আপনারা সওয়াল করবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে বি পর্যায়ভুক্ত অফিসারদের তালিকা পাঠাতে। আপনারা যে অফিসারদের তালিকা পাঠিয়েছিলেন তাদের অনেকেই ইউডি ক্লার্ক, প্রমোশন পেয়ে পেয়ে তারা এক জায়গায় এসেছেন। এখন তাদের বেতন কাঠামো হয়তো বি ক্যাটেগরির অফিসারদের সমতুল্য, কিন্তু তাদের সিদ্ধান্ত গ্রহণের কোনো এখতিয়ার নেই। কমিশন পত্রপাঠ সেই তালিকা খারিজ করে দিয়েছে। এইআরওরা কে ভোটার আর কে ভোটার নয় সেটা নিশ্চিত করতে যাতে পারেন, তার জন্য সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি বলেছে? যে আমলাদের বিচার বিভাগীয় আধিকারিকদের উপর মাতব্বরি করতে দেব না। এখন বিচার বিভাগীয় আধিকারিকরা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়গুলো খতিয়ে দেখছেন, তাদেরকেও সন্দেহ করছেন। কেন প্রতিদিন আপলোড করা হচ্ছে না, কোন কোন কারণে কারুর নাম বাদ যাচ্ছে, সেটা কেন মেনশন করা হচ্ছে না? কমিশন জবাব দেবে সুপ্রিম কোর্টে, আপনাকে জবাব দেবে কেন? আপনি কোন হরিদাস পাল আপনাকে জবাব দেবে? আপনি যুবরাজ হতে পারেন তৃণমূলের, নির্বাচন কমিশনের কাছে আপনার কি গুরুত্ব? আপনি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, বৈভবের আস্পালন করেন, নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরেন, আর ফটর ফটর ইংরেজি হিন্দিতে কথা বলেন। ওরকম ইংরেজি হিন্দি যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা বলতে পারে, এবং ডিভয়েড অফ কন্টেন্ট। যা দাবি করেন সেই দাবির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আমি তো প্রথমেই আপনাকে বলে দিলাম যে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনকে ঘেরাও করবেন বলেছিলেন অভিষেক, কোথায় গেল আপনার সেই প্রতিশ্রুতি? এসআইআর তো শেষ হতে চললো, একদিনের জন্য গেলেন 1 লক্ষ লোককে নিয়ে। যেটা পারেন না সেটা নিয়ে কেন ভাই বারভট্টাই করেন? আপনার সব বল চাল এই পশ্চিমবঙ্গের মাটিতে, দিদিমণির সরকার, নিরাপত্তা রক্ষী, অনুপ্রাণিত মিডিয়া, তারাই আপনাকে যুবরাজ বানাচ্ছে, তারাই আপনাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখছে। যে দলটাই সর্বভারতীয় নয় সেই দলের আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি করে হয়? গেঞ্জির কখনো বুক পকেট দেখেছেন? এটা হচ্ছে তাই।
ওই যে অনুসন্ধান ছবির বিখ্যাত গান আছে না, ফেঁসে গেল কালিরামের ঢোল। অভিষেক, আপনাদেরও ঢোল কিন্তু ফেটে গেছে। যা বলেছিলেন, যা দাবি করেছিলেন, একটা দাবিও আদায় করতে পারেননি। এসআইআর বন্ধ করতে পারেননি, 25 সালের তালিকায় ভোট হচ্ছে না, এইআরওদের বাধ্য হয়েছেন সাসপেন্ড করতে, এফআইআর করতেও বাধ্য হয়েছেন, মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে আপত্তি জানিয়েও কোনো সুরাহা পাননি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্রক্রিয়াটা বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে চলে গেছে। মানুষ এগুলো বুঝছে। আপনি বামপন্থী ভোটকে টানতে চাইছেন তো, হ্যাঁ কিছু পাবেন, এটাও জেনে রাখুন। বামপন্থীদের শূন্যের গেরো এবার কাটবে না। বামপন্থীদের হিন্দু ভোট যতটুকু আছে তার বেশিরভাগটা এবার বিজেপির দিকে যাবে। রাজ্য ভাগ করার চক্রান্ত করছে নাকি বিজেপি? এইসব উদ্ভট তত্ত্ব কোত্থেকে আমদানি করলেন? যে বিহারের সীমাঞ্চল আর উত্তরবঙ্গকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল, কোথাও শুনেছেন এই আবাস? কোন কাগজে কে একটা কথা বলল? যারা এইসব বলে তাদের নত্বসত্ত্ব জ্ঞান নেই। পিসিমণি বাজনা বাজতে শুরু করছেন, বিজেপি বাংলা ভাগ করতে চাইছে। আচ্ছা, গ্রেটার কুচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজের সঙ্গে তো আপনাদের খুব দহরম মহরম, তাকে বঙ্গবিভূষণও দিয়েছেন। আর কত দ্বিচারিতা করবেন আপনারা? কোনো ইস্যু নেই না, মানুষকে বলতে পারছেন না যে আমরা ক্ষমতায় আসলে এই করবো। মানুষ জানে আপনারা ক্ষমতায় আসলে কি করতে পারেন। মানুষের 15 বছরের অভিজ্ঞতা সেটা স্পষ্ট করেছে। এত লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ালেন, যুবসাথীর টাকা ঢুকবে অ্যাকাউন্টে, তাও স্বস্তি নেই। জন্ম থেকে মৃত্যু 100টা সামাজিক প্রকল্প করেছেন। আরে ড্যাং ড্যাং করে তো জিতবেন। আরে ভুয়ো ভোটার, মৃত ভোটার, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ যাক না, এটা নির্ভুল ভোটার তালিকায় ভোট হোক, জনদেবতা আপনাদেরই আশীর্বাদ করবে। এত কাজ করেছেন, তা এত ভয় পাচ্ছেন কেন? আর অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা চিহ্নিত করা কি নির্বাচন কমিশনের কাজ নাকি? নয় তো, এটা বিজেপি বলেছে, বিজেপির নেতাদের কাছে যাবে। তবে ভারত বাংলাদেশ সীমানায় জেলাতে অনুপ্রবেশ একটা বড় সমস্যা, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, এটা বাস্তব। তাই দিদিমণি এবং অভিষেক যা যা বলছেন ওই শূন্য কুম্ভের ঝংকার ছাড়া আর কিচ্ছু না। যা প্রমিস করেছিলেন রাজ্যবাসীকে, ভোটারদের, নিজের দলের ক্যাডারকুলকে, সমর্থকদের, একটাও রাখতে পারেননি। এখন মুখ রক্ষা করতে ধর্মতলায় মঞ্চ বেঁধে নাটক করছেন, তাও আর 5 স্টার ফেসিলিটি। সেই জন্যই আমি শিরোনামটা দিয়েছি, ফেটে গেল পিসি ভাইপোর ঢোল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.